ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বাংলাদেশের বিষয়ে বেশ কয়েকটি মন্তব্য করেছেন, বেশ কয়েকটি ইঙ্গিত দিয়েছেন। এগুলোর কোনো কোনোটি আমাদের জন্য আশাব্যঞ্জক, কোনো কোনোটি অবশ্যই খুবই উদ্বেগের এবং আশঙ্কার। ভারতের সেনাবাহিনীর একটি বার্ষিক সম্মেলন ছিল বুধবার। সেই সম্মেলন উপলক্ষে নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন, জানিয়েছেন যে বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগের চ্যানেল প্রতিষ্ঠিত হয়েছে এবং এই যোগাযোগটি একাধিক চ্যানেলে চলছে। কি সেই যোগাযোগ? ওই সাংবাদিকের প্রশ্ন ছিল, মানে একজন সাংবাদিক যে প্রশ্নগুলো করছেন তার মধ্যে একটি ছিল এরকম যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে নতুন সমীকরণ সেটা ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী বিষয়টিকে কিভাবে দেখছে? জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলছেন, প্রথমত বাংলাদেশের ক্ষমতায় কি ধরনের সরকার রয়েছে তা আমাদের জন্য বোঝা গুরুত্বপূর্ণ। যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয় তাহলে দেখতে হবে যে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী 4-5 বছরের জন্য নাকি আগামী 4-5 মাসের জন্য। দর্শক, একটু বলে রাখি, তার এই যে মন্তব্যটি এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আসছি সে বিষয়ে, অবশ্যই কিছুটা ব্যাখ্যা তো রয়েছে তার এই বক্তব্যের। তিনি বলছেন, আমাদের বিবেচনা করতে হবে এখনই আমাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন রয়েছে কিনা। মাস কয়েক আগে যখন দিল্লি অ্যাটাক হলো, দিল্লিতে একটি বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন মারা গেলেন, ভারতের নিহত হলেন, তখন এরকম গুঞ্জন শোনা যাচ্ছিল যে ভারত হয়তো বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, সার্জিক্যাল অ্যাটাক করতে পারে। আমার মনে হয় ওই ধরনের কিছু এই মুহূর্তে হবে না, সেটি তিনি মন্তব্য করেছেন যে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার দরকার আছে কিনা। তিনি বলছেন যে আমরা সেখানে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলাম যারা মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে। একইভাবে নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধানও কথা বলেছেন। এর উদ্দেশ্য হলো কোনো ধরনের যোগাযোগের বিভ্রাট বা ভুল বোঝাবুঝি যাতে না হয়। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই মুহূর্তে 3 বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তার কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয়। অর্থাৎ বাংলাদেশে যে 3 বাহিনী রয়েছে আমাদের, সেই 3 বাহিনীর কথা বলা হচ্ছে। তিনি বলছেন, আর আমাদের প্রস্তুতির দিক থেকে বলতে গেলে আমরা সেখানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। খুবই স্বাভাবিক কথা, ভারত তো কড়া নজর রেখেছে বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনাবলী বা রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে। এখন বিষয় হচ্ছে, ভারতের সেনাপ্রধান যে মন্তব্যগুলো করলেন তা খুবই সিগনিফিক্যান্ট আমাদের জন্য এবং তার এই বক্তব্যগুলো থেকে আমরা অনেক কিছু ধরে নিতে পারি। প্রথম কথা হচ্ছে, আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ভারতের সেনাপ্রধানকে আশ্বস্ত করা হয়েছে। কি বিষয়ে আশ্বস্ত করা হয়েছে? হতে পারে বাংলাদেশে মৌলবাদী শক্তির বিষদাঁত যে ক্রমান্বয়ে বেরিয়ে আসছে, অনেকের যে আশঙ্কা, সেখান থেকে অন্তত ভারতের সীমান্তে কোনো ধরনের কামড় বসাতে দেওয়া হবে না এমন নিশ্চয়তা দেওয়া হতে পারে এদেশে কোনো ধরনের সংখ্যালঘু নির্যাতন হবে না, তার নিশ্চয়তা দেওয়া হতে পারে আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে। আমাদের জন্য সেটি অবশ্যই ইতিবাচক। দ্বিতীয় কথা হচ্ছে, যে বিষয়টি আপনাদেরকে একটু খেয়াল রাখতে বলেছিলাম, খুব গুরুত্বপূর্ণ, আগামী নির্বাচন 4-5 মাসের জন্য হতে যাচ্ছে নাকি 4-5 বছরের জন্য হতে যাচ্ছে, এ বিষয়ে যে মন্তব্য করেছেন সেটির মধ্যে দিয়ে তিনি কি ইঙ্গিত দিতে চেয়েছেন? তাহলে কি ভারত 12ই ফেব্রুয়ারি নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তারপরে মধ্যবর্তী কোনো নির্বাচনের কথা ভাবছে বাংলাদেশের ক্ষেত্রে? ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে ভারত কোনো ধরনের সম্পর্ক স্থাপিত করবে না, এ কথা ভারত গত 17 মাস ধরে বলে আসছে নানানভাবে। বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান যে ঘটছে তা তো শুধু আর ভারত বাংলাদেশের আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম, আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান তাদের গবেষণায় এই বিষয়গুলো তুলে নিয়ে আসছে। পাকিস্তানের সঙ্গে যে বাংলাদেশের অতিমাত্রায় সখ্যতা, মানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে সখ্যতা, তা তো অনেকের কাছেই উদ্বেগের।
সেই জায়গা থেকে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে কি হতে যাচ্ছে সে বিষয়ে নিশ্চয়ই ভারত এখনো সন্দিহান। যদি জামাত নিয়ন্ত্রণাধীন জোট এনসিপি সহ তাদের যে জোট সেই শক্তির উত্থান ঘটে, অথবা ভারত বাংলাদেশে এই নির্বাচনের মাধ্যমে যে ধরনের সরকার দেখতে চাচ্ছে সেটি যদি তাদের প্রত্যাশা অনুযায়ী না হয়, তাহলে পরবর্তী 4-5 মাসের মধ্যে তারা কি ভিন্ন কোনো কিছু কথা ভাবছে, এই প্রশ্ন অবশ্যই আমাদেরকে ভাবাচ্ছে। পাকিস্তান থেকে আবার JF-17 যুদ্ধ বিমান কেনার কথাবার্তা চলছে বাংলাদেশের পক্ষ থেকে। ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার ঘোষণা দেওয়া হয় এনসিপির কোনো শীর্ষ নেতার পক্ষ থেকে বা হাসনাত আব্দুল্লাহদের পক্ষ থেকে। আনন্দবাজার দাবি করে যে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা পরেশ বড়ুয়া বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এনসিপি সহ এরকম কয়েকটি রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক শক্তির নেতাদের পক্ষ থেকে যখন হুমকি দেওয়া হয়, অসংখ্যবার হুমকি দেওয়া হয় ভারত সীমান্তে আক্রমণ করার কিংবা 7 সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া হয়, এগুলো তো কোনোটাই ভারতের জন্য সুখকর কিছু নয়। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ থেকে যদিও কোনোটির ক্ষেত্রে ভারত অতিরঞ্জিত অভিযোগ করেছে, এটাও সত্য। যাই হোক, সে ধরনের অভিযোগ থেকে এখন বাংলাদেশ ভারতের মধ্যকার যে ক্রীড়া অঙ্গন, সেই অভিযোগের বা ভারতের যে বিরূপ মনোভাবের কালো ছায়া সেখানেও পড়েছে। এগুলোর কোনোটি আমাদের জন্য সুখকর কিছু নয়। অতএব ভারত নিঃসন্দেহে কড়া নজর রাখছে আমাদের উপরে। ভারত পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে সংঘর্ষ জড়াতে আসছে নাকি আমরা ভারতের পায়ে পাড়া দিয়ে সংঘর্ষ বাঁধাতে চাইছি, যুদ্ধ বাঁধাতে চাইছি, সেগুলো নিশ্চয়ই বিবেচনার দাবি রাখে। এবং সেনাপ্রধানের সঙ্গে, আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে উপেন্দ্র দ্বিবেদীর যে নিয়মিত যোগাযোগ, সেটি আমরা জানি যে নিয়মিত যোগাযোগ আছে। এর আগে তিনি মন্তব্য করেছিলেন গত বছরের বার্ষিক সম্মেলনে সেনাবাহিনী সে দেশের, তিনি মন্তব্য করেছিলেন যে 2024-এর 5 আগস্ট যা কিছু ঘটেছে সেই মুহূর্তে আমাদের জেনারেল ওয়াকার সাহেব এবং উপেন্দ্র দ্বিবেদীর মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল, এই মন্তব্য তিনি করেছিলেন। সব মিলিয়ে আগামী নির্বাচন অবশ্যই এখনো পর্যন্ত অনেক সন্দেহের দোলাচলের মধ্যে রয়েছে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা বিএনপি বনাম জামাতের লড়াই, কিন্তু ঘটনা আসলে এত সরল নয়। কারণ একটু গভীরে তাকালেই দেখা যাবে পুরো খেলার রিমোট কন্ট্রোল এখনো এমন এক শক্তির হাতে যারা এই ম্যাচে খেলছেই না, অর্থাৎ আওয়ামী লীগ। দলটি নিষিদ্ধ, নেতারা কেউ জেলে, কেউ পলাতক। শেখ হাসিনা আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়। কাগজ কলমে আওয়ামী লীগ শূন্য, কিন্তু রাজনীতিতে তো শূন্য বলে কিছু হয় না। আওয়ামী লীগ মাঠে না থাকলেও তাদের ভোট এখনো মাঠে দাপট দেখাচ্ছে। বলা যায় খেলছে না, কিন্তু বল এখনো তাদের হাতেই। ডিসেম্বরের শুরুতেই যখন ইএএসডির জরিপ বের হয়, তখন বিএনপি আর জামাতের ব্যবধান ছিল মাত্র 4%। মানে তখনও ম্যাচ হাড্ডাহাড্ডি। কিন্তু 1 মাস ঘুরতে না ঘুরতেই নতুন জরিপে দেখা গেল দৃশ্যপট পুরো উল্টে গেছে। বিএনপি 70%, জামায়াত 19%, আর 77% মানুষ বলছে সরকার গড়বে বিএনপি। শুনতে মনে হচ্ছে ওয়ান সাইডেড ম্যাচ, কিন্তু এখানেই টুইস্ট। এই 70% আসলে বিএনপির একার শক্তি নয়। তাই প্রশ্ন উঠছে, এই 70% কি সত্যি বিএনপির নিজস্ব শক্তি, নাকি এটি আওয়ামী লীগের ফেলে যাওয়া সেই সব ভোট? আওয়ামী লীগের ভোটের ইতিহাস দেখলেই বিষয়টা পরিষ্কার। 1991 থেকে 2008 পর্যন্ত 4টি গ্রহণযোগ্য নির্বাচনে আওয়ামী লীগের ভোট ছিল 30 থেকে 48%-এর মধ্যে। 2014 থেকে 24 সালের বিতর্কিত নির্বাচনগুলো বাদ দিলে আওয়ামী লীগের প্রকৃত ভোট বেস ছিল গড়ে 35 থেকে 45%। এই বিশাল জনগোষ্ঠী আজ রাজনৈতিকভাবে অনাথ। তারা আওয়ামী লীগকে ভোট দিতে পারছে না, আবার বিএনপি, জামায়াত বা অন্য কোনো দলকেও
তারা আদর্শগতভাবে আপন ভাবছে না। তারা তাকিয়ে আছে কে জিতবে, কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় গেলে তারা নিরাপদ থাকবে এসবের উপর। এদের এসব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশের রাজনীতিতে এক শ্রেণীর আচরণ বারবারই সুবিধাভিত্তিক। দেখা গেল শেষ মুহূর্তে এই আওয়ামী লীগ ভোটাররা ভোট দিল, তাও আবার বিজয়ী পক্ষকেই। এই কারণেই জরিপে উঠে আসা বিএনপির 70% ভোট, মানে আওয়ামী ভোটের বড় একটা দল এখন আপাতত বিএনপির ছায়ায় দাঁড়িয়ে আছে। কিন্তু এই ছায়া বদলাতে সময় লাগে না, আর সেই ভোটের জন্য এখন মাঠে চলছে নীরব কাড়াকাড়ি। বিএনপি যে এই মুহূর্তে এই আওয়ামী ভোটারদের চটাতে চাইছেন না, তার জলজ্যান্ত উদাহরণ এই মুহূর্তে তারেক রহমান। তিনি দেশে ফেরার পর থেকে একবারও আওয়ামী লীগের বিপক্ষে মুখ খোলেননি। আর এতে আওয়ামী ভোটাররা যে বেশ আস্থা পাচ্ছে তাও অস্বীকার করার সুযোগ নেই। তবে রাজনীতির মারপ্যাচ অতটাও সহজ নয়। এজন্য মুখে যাই বলুক, জামায়াত স্থানীয় আওয়ামী কর্মীদের সঙ্গে চা খাচ্ছে, বোঝাপড়া করছে, এমন কথাও কিন্তু চাউর। জাতীয় পার্টি সুবিধাবাদী ভোটার ধরছে, স্বতন্ত্ররা ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগাচ্ছে। সবাই জানে এই আওয়ামী ভোট ছাড়া সরকার গড়া কঠিন। কিন্তু এখানেই বিএনপির জন্য মজা আর বিপদ একসাথে। ক্ষমতার গন্ধ পেতেই দলের ভেতরে শুরু হয়েছে ধাক্কাধাক্কি। সাবেক আওয়ামী লীগারদের দলে ঢোকানো পুরনো বিএনপির ত্যাগীরা ক্ষুব্ধ। মনোনয়ন নিয়ে দর কষাকষি, অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থী দাঁড়ানোর প্রস্তুতি। ফলে আওয়ামী ভোট ভাগ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। আর সেই ফাঁকে জামায়াত বা শক্তিশালী স্বতন্ত্ররা হেসে হেসে আসন তুলে নিতে পারে। জরিপে 70, কিন্তু ব্যালটে গিয়ে অনেক জায়গায় সেটা 55 বা 50 হয়ে যাওয়া অসম্ভব নয়। এর সঙ্গে আছে আরেক নাটক, ভোট না দেওয়ার ঢেউ। সাংবাদিক মাসুদ কামাল তার ইউটিউব চ্যানেলে এক জরিপ চালিয়েছে, যেখানে দেখা গেছে 53% ব্যবহারকারী বলছেন তারা ভোট দেবেই না। অথচ ইএএসডির সেই জরিপে এই সংখ্যাটা 0.2%। আসলে কে ভোট দেবে দেবে না তা এখনো স্পষ্ট না হলেও একটা বিষয় নিশ্চিত, যে এইসব জরিপের গ্রহণযোগ্যতা আসলেই কতটুকু বাস্তবসম্মত সেটাই এখন প্রশ্নবিদ্ধ। শহুরে তরুণ আর মধ্যবিত্তরা ছিল 2024-এর গণ অভ্যুত্থানের ফুয়েল। তারা এখন বলছে পুরনো রাজনীতি নয়, আমরা আসল সংস্কার চাই। তারা যদি ভোটে না আসে তাহলে যে সরকারই আসুক তার গায়ে নৈতিক বৈধতার ঘাটতি লেগেই থাকবে। তার উপরে আছে একই দিনে নির্বাচন আর জুলাই সনদের গণভোট। সরকার চায় হ্যাঁ ভোট, সেজন্যই প্রচারণা চালাচ্ছে। ফলে অনেক মানুষ সংসদ হয়ে বিএনপি বা জামায়াত এনসিপিকে ভোট দিলেও কিন্তু গণভোটে আটকে দিতে পারে। মানে পছন্দের দলকে ভোট দিয়ে নতুন সরকার আনবে ঠিকই, কিন্তু সংস্কারের স্টিয়ারিং বা হুইল সেই সরকারের হাতে পুরোপুরি থাকবে না। সব মিলিয়ে ধরেই নেওয়া হচ্ছে 2026 সালের নির্বাচন কোনো সাদামাটা ক্ষমতা বদলের গল্প হবে না। এটা একটা বড় ভোটের পুনর্বন্টনের খেলা, যেখানে আওয়ামী লীগের ফেলে যাওয়া 35 থেকে 45% ভোট ঠিক করবে কে রাজপ্রাসাদে ঢুকবে। আওয়ামী লীগ মাঠে নেই, কিন্তু রিমোট কন্ট্রোল এখনো তাদের ভোটারদের হাতেই। আর সেটাই এই নির্বাচনের সবচেয়ে বড় টুইস্ট।